হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সল 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব 6 দাগের বসবাস পিকে হাই স্কুল এসএস, তো পেজ নম্বর হলো 21। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো ছয় দাগের কোশ্চেনটি দ্বিতীয় সাবমেটিভ এভলিউশন বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একের দাগের দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। এই কথা বলেছে কাশীনাথ, এই কথা বলেছে। তো গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় দেখা হয়েছিল কোথায়? রেল স্টেশনে দেখা হয়েছিল। হাসিবে মেঘবাহন, এখানে মেঘবাহন হলেন কে? ইন্দ্র। 1-4 জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো রয়েছে। তো এখানে হবে বিনাশের মধ্যে। কোনটি সমর্থক দ্বন্দ্ব বা প্রায় সমর্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়? ভালো মন্দ। এরপরে আমরা আলোচনা করব 2-এর কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কই এ ঘটনা তো আমাকে বলেননি। এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? পথের দাবি রচনাংশের আলোচ্য অংশে যে ঘটনার কথা বলা হয়েছে তা হলো, একটি স্টেশনে অপূর্বকে বিনা দোষে কিছু ফিরিঙ্গি ছেলে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিল। অপূর্ব তার প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি। এরপরে ওরে ওই স্তব্ধ চরাচর। তো চরাচর স্তব্ধ কেন? প্রয়োল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ধ্বংসের দেবতা প্রলয় লঙ্কার শিবের অট্টহাসির প্রচণ্ড শব্দে চরাচর অর্থাৎ গোটা পৃথিবী স্তব্ধ হয়ে পড়েছে বলে কল্পনা করেছেন। এরপরে আলোচনা করব 2-3 নাহি চাহে প্রাণ মম, বক্তার প্রাণ কি চায় না। মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশে আমরা দেখি প্রাণঘাতী যুদ্ধে বারবার মেঘনাথকে পাঠাতে লঙ্কেশ্বর রাবণের প্রাণ চায় না। এরপরে দেখো 2-4 বৈপরীত্য অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। যেমন দিন রাত, দিন ও রাত, এটা বিপরীত সময় ক্ষেত্রে বোঝায়। সুখ দুঃখ, সুখ ও দুঃখ এটা বিপরীত অনুভূতি। ওকে। এরপরে গিরিশ 2-5 গিরিশ ব্যস্তে একটা মস্ত নমস্কার করিয়া কহিল, নিম্নরেখা পটটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। ব্যস্তে এটা শকের ন্যায় ব্যস্ত আর কি। তো ব্যস্ত কর্মধারায় সমাস। এরপরে কম বেশি 60 শব্দের নিচের প্রশ্নের উত্তর দাও। ঠিকই আমাদের সন্দেহ মিথ্যে নয়। কারা কি সন্দেহ করেছিল? সেই সন্দেহ যে ঠিক তা কিভাবে বোঝা গেল? সন্দেহকারী ও সন্দেহ। গল্পের কতক তার বন্ধুরা ভেবেছিলেন হরিদা সন্ন্যাসীর কথা শুনে গম্ভীর হয়ে গেছেন। হয়তো মনে মনে কোনো মতলব ফাঁদছেন। তো সন্দেহর যথাযথ হরিদা একদিন কথক তার বন্ধুদের বলেন যে তিনি তাদের একটা জবর খেলা দেখাবেন, আর তিনি ওই খেলা দেখাবে জগদীশবাবুর বাড়িতে। জগদীশবাবু ধনী লোক। সন্ন্যাসীর গল্প শুনে হরিদা তাই সন্ন্যাসীর চরিত্রটিকেই বেছে নিয়েছেন। হরিদার কথা শুনেই কথক ও তার বন্ধুদের সন্দেহ ঠিক বলে প্রমাণিত হল। ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, সে কে? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। উল্লেখিত অংশে সে বলতে আপাততভাবে মহাদেবের কথা বলা হয়েছে। তার প্রতীকে তরুণ বিপ্লবীদের কথা বলা হয়েছে। ভাঙা গড়ার বিষয়, মহাদেব তার রুদ্র মূর্তিতে সুন্দরের বিনাশ ঘটিয়ে সুন্দরের প্রতিষ্ঠা করেন। একইভাবে দেশের তরুণ বিপ্লবীরাও ও ধ্বংসের প্রচণ্ডতা নিয়ে আবির্ভূত হয়। তো সাম্রাজ্যবাদী ইংরেজ সরকারকে আঘাত করাই তাদের লক্ষ্য, কিন্তু সাধারণ মানুষ সেই ধ্বংসের তাণ্ডবকে সহ্য করতে পারে না। অথচ তার আড়ালেই রয়েছে স্বাধীনতার স্বপ্ন, নতুনের প্রতিষ্ঠা,
দেবী তাই একে কাল ভয়ঙ্করের বেশে সুন্দরের আগমন বলে উল্লেখ করেছেন। কম বেশি 150 শব্দ উত্তর দাও। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলনাই বজায় আছে। বাবুটির স্বাস্থ্য শখের পরিচয় দাও। বাবুটির পরিচয়, এখানে বাবুটি বলতে শরৎচন্দ্রের পথের দাবি রচনাংশের অন্যতম চরিত্র গিরিশ মহাপাত্রের কথা বলা হয়েছে। স্বাস্থ্য শখের পরিচয়, গিরিশ মহাপাত্রের বয়স 30-32-এর বেশি নয়। বিপ্লবী সব্যসাচী মল্লিক সন্দেহ তাকে থানায় ধরে আনা হয়। তো রোদে পুড়ে তামাটে হয়ে যাওয়া লোকটি কাস্তে কাস্তে ভিতরে প্রবেশ করে। কাশির দমক দেখে মনে হয়েছিল তার আয়ু আর বেশি দিন নেই। মাথার সামনে বড় বড় চুল থাকলেও ঘাড় ও কানের কাছে চুল প্রায় ছিলই না, আর চুল থেকে বেরোচ্ছিল লেবুর তেলের উগ্রগন্ধ। ও এর সঙ্গে মানানসই ছিল তার পোশাক। গায়ে ছিল জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। তার বুক পকেট থেকে বাঁক আঁকা একটি রুমালের কিছু অংশ দেখা যাচ্ছিল। পরনে ছিল বিলেতি মিলের কালো মখমল পায়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুলমোজা যেটা হাঁটুর উপরে লাল ফিতে দিয়ে বাঁধা। পায়ে ছিল বার্নিশ করা পামশু যার তলাটা আগাগোড়া লোহার নাল বাঁধানো, আর হাতে ছিল হরিণের শিঙের হাতল দেওয়া একগাছি বেতের ছড়ি। এরপরে আলোচনা করব আমরা 4-2 এ কি সাজে আমারে। দশানন্দ আমি। ইন্দ্রজিৎ বক্তা কোন প্রসঙ্গে কথাটি বলেছেন? উদ্ধৃত কথায় বক্তার চারিত্রিক কোন গুণের পরিচয় পাওয়া যায়? প্রসঙ্গ, লঙ্কার প্রমোদ কাননে আগতা দেবী লক্ষ্মী থেকে ইন্দ্রজিৎ জানতে পারেন যে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে তার ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে এবং শোকার্ত পিতা রাবণ যুদ্ধযাত্রায় প্রস্তুতি নিচ্ছেন। প্রমোদ উদ্যান বিলাস মত্ত ইন্দ্রজিতের মনে এই ঘটনা গভীর ক্ষোভ ও অনুশোচনা তৈরি করে। যখন শত্রু সৈন্য লঙ্কাপুরীকে ঘিরে ফেলেছে সেই সময় তিনি বিলাসে সময় কাটাচ্ছেন, এটাই ছিল ইন্দ্রজিতের অনুশোচনার কারণ। রাজা রাবণের পুত্র হিসাবে তাকে যে এটা মানায় না তা ইন্দ্রজিৎ উপলব্ধি করেছেন। তো বক্তার চারিত্রিক গুণাবলী, ইন্দ্রজিতের উপলব্ধি এবং আচরণের মধ্য দিয়ে তার আদর্শ বোধে এবং দায়বদ্ধতারই প্রকাশ ঘটে। নিজের কৃতকর্মের জন্য নিজেকে ধিক্কার জানাতে ইন্দ্রজিৎ দ্বিধা করেননি। আত্মসমালোচনার মধ্য দিয়ে ইন্দ্রজিৎ চরিত্রটির মহান হয়ে উঠেছে। শত্রু সৈন্যদের বধ করে সমস্ত অপবাদ দূর করতে চেয়েছেন ইন্দ্রজিৎ। বীর ধর্মের পথে তার এই যাত্রা নিজেকে দশাননস্তক অর্থাৎ রাবণের পুত্র বলার মধ্য দিয়ে পিতার প্রতি এবং নিজের রাজ বংশের প্রতি তার শ্রদ্ধার প্রকাশ ঘটেছে। এরপরে আলোচনা করব আমরা 5-1। মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তি। শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। আলোচ্য উক্তিটিতে অ্যাডমিরাল ও ওয়াটসনের পত্রের কথা বলা হয়েছে। ওয়াটসন সিরাজদৌল্লার দরবারে ইংরেজ প্রতিনিধি ওয়াটসনকে এই পত্রটি লিখেছিলেন। পত্রের বিষয়, ইংরেজদের অপরাধ যে সভ্যতা এবং শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে তা উল্লেখ করতে গিয়ে নবাব সিরাজউদ্দৌলা ওয়াটসনের পত্রটির কথা উপস্থাপন করেন। তিনি মুন্সিকে পত্রটি বের করতে বলেন এবং মুন্সি পত্রটি ওয়াটসনকে দেন। ওয়াটসকে দিয়ে প্রথমে পত্রটির শেষ অংশ পড়ান, তারপরে সভাসদদের বোঝানোর জন্য মুন্সিকে তার তর্জমা করতে বলেন। সেই অনুবাদের বক্তব্য হলো, কর্নেল ক্লাইভের প্রত্যাশা মতো সৈন্যদল শীঘ্রই কলকাতায় এসে পৌঁছাবে। তিনি অতি দ্রুত আর একটি জাহাজ মাদ্রাজে পাঠিয়ে সংবাদ দেবেন যে আরও সৈন্য এবং জাহাজ বাংলার আবশ্যক। সবশেষে
প্রায় হুমকির সুরে ওয়াটসন বলেন যে বাংলায় তিনি এমন আগুন জ্বালাবেন যা গঙ্গার সমস্ত জল দিয়েও নেভানো যাবে না। এরপরে 6-2 কোশ্চেনটি দেখো, এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে। বক্তা এটাই বলতে কি বুঝিয়েছিলেন? তো ওকে বলতে কার কথা বলা হয়েছে? বক্তার এরকম মনে হওয়ার কারণটা কি? উদ্দিষ্ট ব্যক্তি তো মতিনন্দী রচিত কোন উপন্যাসে উল্লেখিত ভাবনাটি ক্ষিতীশের মধ্যে দেখা গিয়েছিল? ঘটনার পরিপ্রেক্ষিতে চিড়িয়াখানায় ক্ষিতীশের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন কোনি। ঘণ্টা তিনেক ঘুরে তার জল তেষ্টা পায়। কিছু দূরে থাকা স্কুল ছাত্রীদের কাছে জল চাইতে গিয়ে তাদের শিক্ষিকার দ্বারা কোনি প্রত্যাঘাত হয়, কিন্তু এরপর সেই স্কুল ছাত্রীদের মধ্যে থেকে একটি মেয়ে প্লাস্টিকের 2টি গ্লাস জল ভরে নিয়ে তাদের কাছে আসে এবং শিক্ষিকার মধ্য থেকে আচরণের জন্য তাদের কাছে ক্ষমা চায়। তো মেয়েটি ছিল বালিগঞ্জ সুইমিং ক্লাবের হিয়া মিত্র। এই সময় কোনি হিয়ার হাত ধরে আর কি থাকা গ্লাসে ধাক্কা মারে, আর তার ফলে সেটি ঘাসের উপরে পড়ে। তো হিয়ার হাতে ধরে থাকা গ্লাসে ধাক্কা মারে আর তার ফলে সেটি ছিটকে ঘাসের উপরে পড়ে যায়। অপমানিত ও ক্রুদ্ধ কোনি সেখান থেকে চলে যায়। এই ঘটনায় হিয়া এবং ক্ষিতীশ দুজনেই হতভম্ব হয়ে যান। তারপর ক্ষিতীশ কোনির হয়ে হিয়ার কাছে ক্ষমা চেয়ে নেন। এই ঘটনার জন্য ক্ষিতীশ বুঝতে পেরেছিলেন যে এই হিয়া মিত্রই কোনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী। এরপরে আলোচনা করব 7 দাগের, ফোনে সেলফি তুলতে গিয়ে পথ দুর্ঘটনা এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তো এটি এখন আমরা আলোচনা করব। Thank you for watching my video.